ফুড ব্লগার্স a boon or a curse? ফুড ব্লগিং হচ্ছে অ্যালগরিদমের খেলা। কত টাকায় কেনা যায় এই ব্লগারদের? নমস্কার, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এভার এপিসোড অফ থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পাইলট এপিসোডে। বিফোর প্রসিডিং ফার্দার আমি এটা ক্ল্যারিফাই করতে চাই যে এটা একটা বাইলিঙ্গুয়াল চ্যানেল। এখানে যতই ডিসকাশন হবে সেগুলো ইংলিশ এবং বাংলাতে হবে, যদি না আমাদের গেস্ট যারা আসবেন তারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলেন। তো যারা ভাষার ধ্বজাধারী আছেন তারা আপনারা একটু আমাকে ক্ষমা করবেন, কারণ পিওর বাংলা বা পিওর ইংলিশ এখানে কথা হবে না। এপিসোডে আমরা ফুড ব্লগিং নিয়ে কথা বলব। ফুড ব্লগার্সকে আপনারা সবাই চেনেন। ইউটিউবের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টাইপস অফ ব্লগিং যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ফুড ব্লগিং, লাইফস্টাইল ব্লগিং, এগুলোই। তো আমরা মোটামুটি জানি যে সবাই এক নিজেদের স্পেয়ার টাইমে ফুড ব্লগিং দেখে এবং ফুড ব্লগিং এর জন্য লোকজন প্রচুর ইন্সপায়ার্ড হয় যে এই রেস্টুরেন্টে গিয়ে খাবো, এই ফুড জয়েন্টে গিয়ে খাবো। এরা আগে থেকে ডিসাইড করে নেয় যে আমি আচ্ছা ওকে, তো 4-5টা ফুড ব্লগার একটাই জয়েন্টকে দেখাচ্ছে, দ্য ফুড মাস্ট বি গুড, আমি একবার গিয়ে এখানে ট্রাই করতেই পারি। তো এখানে আসে প্রশ্নটা যে এনাদের হাতে একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা কে দিয়েছে? কেউই দেয়নি। এই পাওয়ারটা বিকজ অফ সোশ্যাল মিডিয়া অলিখিতভাবে পাওয়ারটা ওনাদের কাছে চলে এসছে। সেই পাওয়ারটাকে যখন ওনারা প্রপারলি ইউজ করেন তখন এটা কোনো ভালো কাজে লাগে, আর যখন ওনারা প্রপারলি ইউজ করেন না, অপব্যবহার করেন, তখন ইট বিকামস আ কার্স। কিছু ফুড ব্লগার্স এর সাথে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে এবং আরো কয়েকজন ফুড জয়েন্ট ওনার্সদের থেকে যে এক্সপিরিয়েন্সগুলো আমি শুনেছি, তো সেইখান থেকে আজকের টপিকটা আমি বানাতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফুড ব্লগার্সদের আপনারা সবাই চেনেন, আমিও এককালে দেখতাম, এখনো দেখি, আপনারাও দেখেন। মিলিয়ন্স অফ ভিউজ থাকে এনাদের পেজে, চ্যানেলে, এমনি এমনি নয়। তো এনারা রোজগার করতেই নেমেছেন, এটা হচ্ছে কথা। এনারা যাই করছেন এনারাও করছেন পেটের দায়, কিন্তু পেটের দায় কাউকে খুন করাটা যেরকম অপরাধ, সেরকম পেটের দায় মিথ্যে কথাটা বলাটা অপরাধ। এবার ফুড ব্লগার্সরা কোথায় ঠিক কথা বলছে, কোথায় ভুল কথা বলছে, এটা বোঝার জন্য আপনাকে বেসিক অফ ফুড বিজনেসটা বুঝতে হবে এবং এটা একটা লেম্যান হিসেবে আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। প্রচুর ভিডিও রয়েছে যে হাউ নট টু গেট স্ক্যামড। এই যে আমাদের কাছে প্রচুর স্প্যাম কলস আসে, সেগুলো থেকে কিভাবে আপনারা সচেতন থাকবেন, কিভাবে সাবধান থাকবেন, সেটার জন্য যখন প্রচুর ভিডিও আছে। ফুড ব্লগার্সের থেকে কিভাবে সাবধান থাকবেন এরকম ভিডিও কিন্তু নেই, বিকজ দে আর ট্রিটেড লাইক ইনোসেন্ট পিপল। যে ফুড ব্লগার্সরা কি এমন ক্ষতি করতে পারে, যে ক্ষতিটা করতে পারে সেটা বছরের পর বছর ধরে হতে থাকছে। এটা করোনার টাইম থেকে 2019 থেকে যতটা স্ট্রং হতে থেকেছে, এখন একটা বিচ্ছিরি পর্যায়ে চলে গেছে যেখানে ফুড ব্লগাররা যা বলবে সেটাই লোকে অন্ধের মতো মেনে নিচ্ছে এবং ডিজাস্টার হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি। এটা আমার একজন ইন্ডিভিজুয়াল হিসেবে নয়, আমার দোকান চললো বন্ধ হলো সেটাতে আমি বলছি না আপনারা খুব কনসার্ন হয়ে যান, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাট এরকম হাজার হাজার ফুড জয়েন্ট আছে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হাজার হাজার ফুড জয়েন্ট আছে যারা লোককে বোকা বানিয়ে জাস্ট মালামাল হয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলছি। কিছু ফুড জয়েন্ট আছে যাদের হয়তো নাম নিলে লোকজন রাগ করবে, তাই জন্য আমি তাদের নাম নেব না। ফুড ব্লগিং হচ্ছে অ্যালগরিদমের খেলা। যেরকম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে যাই ভিডিও দেখছেন সবই অ্যালগরিদমের উপর ডিপেন্ডেন্ট। এটা কোইন্সিডেন্স নয় যে আপনি একটা কথা মুখ দিয়ে বললেন, আপনি একটা সার্চ করলেন, পরের দিন সেটাই আপনার গুগলে সাজেশনে চলে এলো। এটা কোনোভাবেই কোইন্সিডেন্স নয়, সবই অ্যালগরিদমের খেলা। তো এই ফুড ব্লগাররা অ্যালগরিদমটাকে চালাতে ভালো শিখে গেছে। এনারা জানেন যে মার্কেটে কি চলছে এবং কি চালানো যেতে পারে, এবং এই ম্যাল প্র্যাকটিসের জন্য আজকে প্রচুর রেস্টুরেন্ট সাফার করছে। কিভাবে? কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে। 1,
পিওর ভেটকি, কলকাতা ভেটকি। আমার তো বয়স হয়ে গেল, আই এম 30+। ছোটবেলা থেকে অনেক বিয়ে বাড়িতে খেয়েছি, আপনজনে ফিশ ফ্রাই খেয়েছি, নানান জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি। ছোটবেলা থেকে শুনতাম আর মাছের ফিশ ফ্রাই হয়, ভেটকি মাছের হয়, নানান রকম মাছের হয়। বাট ভেটকিরও যে এত রেসিজম হতে পারে আমার আইডিয়া ছিল না। কলকাতা ভেটকি, বম্বে ভেটকি, বিহারি ভেটকি, উড়িয়া ভেটকি, কাশ্মীরি ভেটকি, মানে ভেটকির জাত ভাই এত আছে আমি জানতাম না, ঠিক আছে। বাট এনারা জানেন, এনারা প্রত্যেকটা জায়গায় গিয়ে এটা একদম পিওর কলকাতা ভেটকি। তো আমার যারা ফিশ সাপ্লায়ার, তাদের সাথে আমি একবার প্রথম যখন কথা বলতে যাই, আমি বলি দাদা আমার কিন্তু কলকাতা ভেটকির আগে, তারা রীতিমতো 5 মিনিট ধরে হাসেন, বলে কলকাতা ভেটকি বলে কিছু হয় না, কলকাতায় কি গঙ্গা থেকে ভেটকি উঠবে? আমি তো জানি না ভাই, আমি মাছ তুলি না। তো বলেছে না না, ভেটকি অনেক জায়গার হয়, যেমন আন্ধ্রার ভেটকি হয়, দীঘার ভেটকি হয়। আচ্ছা হতে পারে। তো তারা একটা বোঝান যে এই কলকাতা ভেটকি জিনিসটা পুরোপুরি বানানো হয়েছে ফুড ব্লগারদের জন্য। এনারা গিয়ে এই কলকাতা ভেটকি জিনিসটাকে আবিষ্কার করেছে, খুব ভালো। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা আমার তো জানা সম্ভব নয়, কারণ আমি মাছ ধরি না। আমাকে যে মাছটা দেওয়া হয় আমি সেটাই কাটি, সেটাই ভাজি, সেটাই বেচি। তো আপনারা জেনে নিন, আপনারা যারা অনেক বছর ধরে 30 বছর 40 বছর ধরে মাছ কিনছেন, আপনারা নিশ্চয়ই জানেন 40 বছর আগে কলকাতা ভেটকি বলে কিছু হতো না, ঠিক আছে। যবে থেকে ফুড ব্লগাররা এসছেন, এনারা নিজেরা নৌকা করে এই মাছগুলো নিজেদের সাথে নিয়ে। নাম্বার 2, যখন বাজারে যান আপনি কেজি দরে জিনিস কেনেন। আলু 1 কেজি, মাটন 1 কেজি, মাছ 2 কেজি, আপনি এভাবে কেনেন। আপনি যতবার বিরিয়ানি খেয়েছেন, আগে তো এত দোকান ছিল না যে প্রত্যেকটা আনাচে কানাচে একটা করে বিরিয়ানির দোকান। আগে আমরা জানতাম কি আরসালান আছে, আমিনিয়া আছে, সিরাজ আছে, শাবিস আছে, এই এই যেগুলো চেনা পরিচিত বিরিয়ানির দোকান। এই দুটো কোনোদিন সেম ছিল না। বিরিয়ানির জায়গায় ছিল, আর কেজি দরে মাছ মাংস কেনা তার জায়গায় ছিল। এখন দেখছি ব্যারাকপুর স্টাইল কেজি দর 500 গ্রামের মাটনটা দেখলে ভয় করছে, এত বড় একটা মাটনের পিস, এইটুকু চাল। একটা প্রপোর্শন থাকে প্রত্যেকটা জিনিসের, ঘৃণ্য করে দিও না একটা খাবারকে। এই দেখুন মাটনটা তুলে বলে ছিঁড়ে পড়লো, আপনার খেতে আর ইচ্ছে করবে না ওটা দেখে। ওরকম কি ছিঁড়ে পড়লো আমি জানি না ওটা মাটন না কি, মাটন না বেঞ্জামিন বাটন, কিন্তু ওটা খাবার লোভনীয় আপনার লাগবে না। বিরিয়ানির চাল হবে, তার সাথে আলু, ডিম থাকলে ডিম, প্রপোর্শনেট মাটন, ঠিক আছে, যেটা খেতে ভালো লাগে। আমাকে যদি এখন এরপর ধরুন আপনি আলু ভাজা খাচ্ছেন, আপনি কাউকে জিজ্ঞেস করলেন কত গ্রামের আলু আছে, পার স্টিক কত গ্রামের করে বলুন তো, খেতে ভালো লাগবে আপনার? যে দেখুন এই পার স্টিক আছে, এটা হচ্ছে 5 মিলিগ্রামের, এরকম 50টা স্টিক রয়েছে। আলু ভাজাকে আপনি গুনে গুনে খাবেন? খাবারটা সবসময় ওজন দিয়ে মাপা যায় না, বাট ফুড ব্লগাররা এটাই মাপেন। ওনারা আমিনিয়াতে গিয়ে বলবেন যে না এদের মাটনটা না ঠিক 150 গ্রামের নয়, ওই জন্য ভালো না। খাবারের টেস্টটা আগে আসে, খাবারের কোয়ালিটিটা আগে আসে, নট কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটি মানে এরকম না আপনি 3000 টাকার বিল হলো বাট আপনি খেলেন এইটুকু খাবার, ওটা বলছি না। বাট দের ইজ অলওয়েজ আ প্রপোর্শন যেটাকে মেনটেন করতে হয়, সেটার বিয়ন্ড গেলে খাবারটা কখনোই ভালো হতে পারে না। 3, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো করে মন দিয়ে বুঝতে হবে। সবার হাতে আজকাল ফোন আছে, কিন্তু যারা বিলো পভার্টি লাইন বা যারা আন্ডার প্রিভিলেজড, তারা ফুড ব্লগিং দেখে খেতে যায় না, এটা আপনাকে জানতে হবে। ফুড ব্লগিং দেখে যারা খেতে যায় তারা ম্যাক্সিমামই মিডল ক্লাসের ওপরে, লোয়ার মিডল ক্লাস, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, আপার ক্লাস, এরা যাচ্ছে, ঠিক আছে। বিকজ তার তলায় যারা রয়েছে তাদের এই বিলাসিতা নেই, তারা এটা পারবে না। ও আমি একটা এই ফুড জয়েন্ট দেখলাম, আজকে গিয়ে খাই। ভাই তাকে ভাবতে হয় যে আজকে দিন আনি দিন খাই, কালকে কি খাবো আমি জানি না, কালকে বেঁচে থাকবো কিনা আমি জানি না। তো যারা ফুড ব্লগিং দেখে, এইটা আপনাকে মেনে নিতেই হবে, তার পকেটে টাকা আছে, অল্প হলেও আছে। সে কলেজ গোয়িং স্টুডেন্ট হতে পারে, সে একজন অফিস গোয়িং গভর্নমেন্ট সার্ভেন্ট হতে পারে, এনিথিং ইজ পসিবল, বাট তার পকেটে টাকা আছে। তো যখন তার পকেটে টাকা আছে, যখন সে বেঁচে থাকার জন্য রোজগার করছে,
বাজে খাবারটা কেন সে খাবে এটা আমাকে বলুন। 30 টাকায় বিরিয়ানি, 30 টাকায় যদি বিরিয়ানি হয় তাহলে ওতে চাল আছে না তেল আছে না মাটন আছে না চিকেন আছে, আপনি বলুন। কয়েক বছর আগে একটা ইস্যু উঠে এসেছিল ভাগার কাণ্ড, কলকাতার লোকজন খুব ভালো করে জানবে, তখন সব রেস্টুরেন্টের লোকজনকে ধরা হচ্ছে, এখানে ভাগাড়ের মাংস বিক্রি হয়, ওখানে ভাগাড়ের মাংস রান্না হয়। এটার জন্য দায়ী কিন্তু যতটা রেস্টুরেন্ট ততটা কাস্টমাররা। বিকজ আপনারা যদি এক্সপেক্ট করেন 30 টাকায় পেয়ে আপনারা ওখানে ভিড় করে খেতে যাবেন, তাহলে 30 টাকা বেচবে। যে 100 টাকা বেচছিল তার দুদিন ব্যবসায় লস হবে, পরশু দিন সেও 30 টাকায় বেচবে। এবং 30 টাকায় যদি বেচতে হয়, জিনিসপত্রের দাম আপনারাও জানেন, তো 30 টাকায় কোনোদিন চিকেন কেনা যেতে পারে না। আবার ওটা খেয়ে আবার বলছেও ব্লগাররা যে না এটা কি চিকেন তো খাচ্ছ কেন ভাই? 30 টাকায় যখন দিচ্ছে, ও যদি কাক মেরেও দেয় তুমি খাচ্ছ, খেয়ে এত প্রশ্ন করো না। তুমি 250 টাকা দিয়ে মাটন খাবে না, মাটন বিরিয়ানি খাবে না, তুমি 190 টাকা দিয়ে মাটন বিরিয়ানি খাবে না, তুমি 50 টাকায় মাটন বিরিয়ানি খেয়ে বলবে এটা মাটন তো, খাচ্ছ কেন? ওই একটা ভিডিও ভাইরাল হলো, সেটা দেখে 1000টা ব্লগার গেল, তারপর 1 লক্ষ লোক লাইন দিয়ে ওই খাবারই কিনছে, তারপর তারা বলছে না খাবারটা ভালো না। আপনার ইন্টারেস্ট আছে কম দামি খাবার খাওয়ার জন্য, ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। এরপর বাড়িতে রান্না করে আপনি খেতেই পারেন, সেটা আপনার চয়েস। কিন্তু আপনি যদি চান যে একটা ওয়েল ব্যালেন্সড ইকোসিস্টেম মেনটেন হোক, যে রেস্টুরেন্টও সার্ভাইভ করুক, ফুড জয়েন্টও থাকুক, তাহলে একটা মিনিমাম কস্টিং আপনাকে দিতেই হবে ফুডের জন্য। আজকে আমি ভেটকি ফিশ ফ্রাই, পিওর কলকাতা ভেটকি ফিশ ফ্রাই দিচ্ছি 30 টাকায়। কি করে দিচ্ছি? একটা ফিলের কস্ট তার থেকে বেশি, কি করে দিচ্ছেন? আপনি খাবেন, আপনি ডাউটও করবেন, তারপর আপনি শরীর খারাপে ভুগবেন, 10 টাকার দায়ভার সবাইকে নিতে হবে। যেরকম ভিডিওটা দেখছেন, দায়িত্বটা ভিডিওটা দেখানোর, যেরকম ফুড ব্লগারদের ভিডিওটা দেখে জাজ করার দায়িত্বটাও আপনাদের, যে এটা সত্যি না এটা মিথ্যে, না এটাই যাব না। আজকাল যেটা চলছে ক্যান্সেল কালচার, বয়কট কালচার, তো এই ফুড জয়েন্টগুলোকে আপনাদের ক্যান্সেল করতে হবে, তবেই হেলদি ফুড জয়েন্টগুলো সার্ভাইভ করবে। খাবারের এই ফিউশনের কনফিউশন যেটা শুরু হয়েছে, এটা কোথাও না কোথাও একটা এন্ড হওয়া উচিত। এবং এই র্যাট রেসে আমি কনফেস করব, আমি অন ক্যামেরা কনফেস করছি, এই র্যাট রেসে জয়েন করার জন্য আমাকেও কিছু এরকম উদ্ভট ফিউশন খাবার রাখতে হয়েছে। কেন বলুন তো? একমাত্র সার্ভাইভ করার জন্য। বিকজ কম্পিটিশনটা এখন আর খাবারের কোয়ালিটি নিয়ে নেই। খাবারের কোয়ালিটি নিয়ে হলে আমি বুক চিতিয়ে বলতে পারি হ্যাঁ আমার খাবার A1, কোয়ালিটি অ্যান্ড টেস্ট আমি টপ নচ দিচ্ছি। বাট এখন কম্পিটিশনটা ইজ নট অ্যাবাউট টেস্ট, ইটস নট অ্যাবাউট কোয়ালিটি, ইটস অ্যাবাউট কে নতুন কি করছে। তেলাপিয়া ফুচকা, দিস ইজ ভাইরাল কন্টেন্ট, চলো 10 জন লাইন দিয়ে। না, স্ট্রিট সাইড ফুচকা টক জল দিয়ে, ওটাই ভালো খেতে, ওটাই কাকু ভালো বানাচ্ছেন, এটাকে ভাইরাল করো না। কাকু 10 বছর ধরে 20 বছর ধরে ওখানে বসে বানিয়ে যাচ্ছেন ফুচকা, এটাকে ভাইরাল করো। দিস নিডস অ্যাটেনশন। নাকি আমি তেলাপিয়া ফুচকা বানালাম, গলায় কাঁটা আটকে মরে গেলাম, এটাই ভাইরাল নিউজ। লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, পয়েন্ট নাম্বার 4 এর থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে উই অ্যাজ রেস্টুরেন্ট ওনার্স, আমরা যেটা ফেস করি, এটা হয়তো আপনাদের সামনে কেউ তুলে ধরেনি। আপনি বলতে পারেন আমি ক্যামেরার সামনে এসে কাঁদছি, ক্যামেরার সামনে এসে আমি সিম্প্যাথি চাইছি, না একেবারে এটা সিম্প্যাথি চাওয়ার ব্যাপার নয়। বাট দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি, যেটা আপনাকে জানতেই হবে, যেটা আজ অব্দি কোনো ভ্লগার আপনার সাথে শেয়ার করেনি, কোনো রেস্টুরেন্ট ওনার হয়তো শেয়ার করেনি। কত টাকা দিতে হয়, কত টাকায় কেনা যায় এই ব্লগারদের। তাহলে আমি শুরু করি, একটু লেন্দি হতে পারে এই পয়েন্টটা। প্রথম যখন আমরা ফুড জয়েন্ট শুরু করি, আমরা এরকম ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে ভাবি যে হ্যাঁ এই ছেলেগুলো এই মেয়েগুলো এরা যদি ছেলেমেয়েরা এসে আমাদের একটা শাউট আউট দেয়, যদি একটা ভিডিও করে, তাহলে খুব ভালো হয়। তো আমরা 2-3 জনের সাথে কন্ট্যাক্ট করি, ইনস্টাগ্রাম ফেসবুকে অনেকজনকে মেসেজ পাঠাই, অনেকজনকে মেলও পাঠাই, যাদের যাদের ফোন নাম্বার ছিল 1-2 জনকে হয়তো কলও করি।
তো ম্যাক্সিমাম জায়গা থেকেই নো রেসপন্স, বিকজ আমরা নতুন ফুড জয়েন্ট, আমাদের সেরকম মেনুতে কোনো ফ্ল্যাশি ব্যাপার নেই, সেই কারণে আমাদেরকে খুব একটা পাত্তা দেওয়া হয় না। 2-3 জন রেসপন্ড করে, 2-3 জন তাদের প্রাইস কোট করে। স্টার্টিং প্রাইস আমি বলে দিচ্ছি, অন ক্যামেরা 2000-2500 রুপিস মতো এরা চার্জ করে। 30 সেকেন্ডস 45 সেকেন্ডসের একটা রিল বানাবে, নট আ লং ভিডিও, একটা রিল বানাবে যেটা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করবে, আপনাদের লোকেশন শেয়ার করবে, আপনাদের ফুড আইটেম কয়েকটা শেয়ার করবে, একটা ভিডিও করে, দ্যাটস অ্যাবাউট ইট। এরকম 2-3 জন আসেন, 2-3 জন এসে এরকম ভিডিও করেন। উই পেড অল অফ দেম 2000, কেউ 2500 এরকম টাকা নেয়, নিয়ে সেই ভিডিওগুলোতে 60,000, 70,000, 40,000 এরকম ভিউজ আসে। বাট এই ভিউজ থেকে একটা লেজিটিমেট কাস্টমার আসেনি। এবার আপনি বলতে পারেন আমার প্রোডাক্টে দম নেই। এগেন ব্যাক টু দ্য ওল্ড পয়েন্ট, যে তার মানে কি আমাকে গিমিকি ফুড করতে হবে? ভালো খাবারের কোনো দর নেই তার মানে? আমি ভালো বিরিয়ানি বানাই, এর কোনো দর নেই। আমি কোরিয়ান বিরিয়ানি বানাই, এটার দর আছে। আপনি চেক করে নিতে পারেন, আমার ফুড জয়েন্টের নাম হচ্ছে ফ্রস্ট বাইটস, সেখানে পাওয়া যায় কোরিয়ান বিরিয়ানি, এবং এই বিরিয়ানিটা ক্রিয়েট করা হয়েছে only for the vloggers, only for the influencers। এবং এটার জন্য আমি অনেক ক্রিটিসিজমও ফেস করেছি যে এরকম একটা আইটেম হতে পারে নাকি। ওয়েল, কি করব, সার্ভাইভ করার জন্য আপনাকে কিছু একটা করতেই হবে, তাই না? ক্যামেরার সামনে কতজনের এই গাটসটা আছে স্বীকার করার যে হ্যাঁ আই এম গিল্টি, আমি এটা করেছি, ভিউজের জন্যই করেছি। তো এনারা এই এত কিছু করার পরেও এখান থেকে আমার রিয়েল ট্রাফিক, মানে অনলাইন ভিউজ, কমেন্টস, এগুলোর কথা বলছি না, অ্যাকচুয়াল লেজিটিমেট কাস্টমার্স 5টা বা 6টা হয়তো, তার থেকে বেশি কিছু না। হ্যাঁ, উই আর অ্যাভেলেবল অন সুইগি, জোম্যাটো, এরকম না যে আমাদের ফিজিক্যালি কাস্টমারকে আসতে হবে, অনলাইনে অর্ডার করতে পারতো, হয়নি। ঠিক আছে, কাস্টমারের দোষ একদমই না। তাহলে বুঝতে পারছেন খেলাটা কোথায়? ইটস অল অ্যাবাউট দ্য মানি। সবার এনাদের এসইও করা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এনারা জেনারেলি একটা ভিউজ পান এবং কিছু টাকা দিয়ে অ্যাড ক্রিয়েট করে ভিউজ তার একটু বেড়ে যায়, এবং আপনি যখন ওই টাকাটা ওনাদের দিচ্ছেন, এরকম আরো 1000 জন দিচ্ছে। ধরুন আমি 2000 দিলাম, এরকম 100 জন দিল, 2000 × 100, হিসাবটা আপনি করে নিতে পারেন। এর মধ্যে একটা ফ্র্যাগমেন্ট ওনারা শুধু অ্যাডে দিয়ে দিচ্ছেন, একটা ফ্র্যাগমেন্ট 20,000 টাকা ধরুন অ্যাড রান করে দিল, বিশাল ভিউজ হয়ে গেল। পরের কাস্টমার দেখলো বাবা এনাদের চ্যানেলে এত ভিউজ, পরের কাস্টমারের থেকে এনারা চার্জ করবেন 4,000 টাকা, 5,000 টাকা। এবং বিলিভ মি, কলকাতার টপ টিয়ার কিছু ইনফ্লুয়েন্সার আছে, কয়েকজন তো রিপ্লাই দেওয়ার মনেই করেন না, মানে যোগ্যই মনে করেন না রিপ্লাই দেওয়ার, যে কেন রিপ্লাই দেবো, খুলেই দেখেন না। এনারা 1,50,000, 3 লাখ অব্দি চার্জ করেন। এবং আপনারা আশা করি বুঝতে পারবেন কাদের কথা বলছি। যারা বড় বড় 5 স্টার হোটেল, বড় বড় ক্যাফে, এইগুলো ছাড়া তারা কভার করেন না। তারা ইন্টারন্যাশনাল ট্যুর করছেন, কার টাকায়? আমাদের টাকায়। আমরা বাঁচি মরি, এদের কিছু যায় আসে না। আপনি ভালো খাবার খেলেন না বাজে খেলেন, এনাদের কিছু যায় আসে না। ওনাদের রেকমেন্ডেশনে আপনি দীপিকার কিচেনে গিয়ে, ইয়েস আই এম ইউজিং দিস নেম বিকজ আমার ওখানে গিয়ে ফুড পয়জনিং হয়েছিল খাবার খেয়ে, পচা খাবার, সেই খাবার খেয়েও লোকে ওখানে যাচ্ছে, সেকেন্ড টাইম যাবে না কেউ। কিন্তু ইনফ্লুয়েন্সাররা কিন্তু নিজেদের কামিয়ে বেরিয়ে যাচ্ছে। ওরা ওরা নিল দীপিকার কিচেনের থেকে টাকা নিল, আপনাদেরকে ভিডিওটা দেখালো, আপনারা গিয়ে ওখানে দীপিকার কিচেন থেকে কিনলেন, দীপিকার কিচেনও হাসছে পচা খাবার বেচে। আর ইনফ্লুয়েন্সাররা তো এই টাকা দিয়ে ইউরোপ ট্যুর করছে, তারা স্কটল্যান্ড ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এখানে পচা গঙ্গার খালের পাশে বসে মল ত্যাগ করছি, বিকজ আমাদের ফুড পয়জনিং হয়েছে। ঠিক আছে, তো বিওয়্যার অফ দিস ফ্রডস। এরা কিন্তু ওই যেরকম অনলাইন ফ্রড হয়, আপনাকে বলছে আপনার ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হয়ে যাবে, সেই লেভেলের ফ্রড না হলেও তার থেকে কিছু কম নয়। এনারা সবার থেকে টাকা নেন, 1.5 লাখ, 3 লাখ, 2,000 এরকম। ব্লগের চক্করে আপনি যদি একবার ফেসে গেছেন,
চক্রব্যূহের মতো, একবার যদি ঢুকে যান বেরোতে পারবেন না। যদি না আপনি জানেন যে ওরে বাবা অনেক হয়েছে, আর না, আমার আর চাই না, ভিউজ কিনে আমার লাভ নেই। যখন এরকম ভিডিওস আমরা করি, ভিডিওস করার পর যখন এখান থেকে 50,000 60,000 করে ভিউজ আসে, তখন প্রচুর মেসেজ আসতে আরম্ভ করে দেয়। টপ টিয়ার যারা ইনফ্লুয়েন্সার তাদের থেকে না, এরা হচ্ছে একদম নিচের সারির ইনফ্লুয়েন্সার, মানে কারোর 2,000 সাবস্ক্রাইবার, কারোর 10,000, কারোর 5,000, 4,000 এরকম সাবস্ক্রাইবার এদের ইনস্টাগ্রামে, ফেসবুকে। এনারা মেসেজ পাঠিয়ে বলছেন আমরা আসবো তোমাকে কভার করতে, কিছু গাড়ি ভাড়া দিতে পারবে ভাই? একই ধরনের বার্গেন। বলছে না, গাড়ি ভাড়াটা তোমাকে দিতে হবে, আমি আপনি আমাকে অ্যাপ্রোচ করেছেন তো আমি কেন আপনাকে টাকা দেবো? না না, আমাকে আসতে গেলে গাড়ি ভাড়া আর খাবারটা ফ্রিতে দিতে হবে। না থাক, আই কান্ট অ্যাকসেপ্ট দিস প্রপোজাল। আবার অনেকে নিজে থেকে অ্যাপ্রোচ করছে, আবার রেট চার্ট দিয়ে দিচ্ছে পুরো, যে আপনার ভিডিওটা দেখে আমার ভালো লাগলো, আমি কিন্তু 10,000 টাকা নিয়ে আমার ভিডিও করতে হবে। একজন আমার বলছে ভাই আমি বিরিয়ানি কিং, আমি তোমার হ্যাসিয়াত নিয়ে আমাকে অ্যাফোর্ড করা, নিজে মেসেজ পাঠিয়েছে, আমি 10,000 টাকা নিই, আর তোমার জন্য আমি 3,500 টাকায় করে দেবো। আপনি জাস্ট ভাবুন যে 10,000 নেয়, সে 3,500 করে দিচ্ছে, উইদাউট নেগোসিয়েশন, উইদাউট এনি বার্গেনিং। তাহলে এরা কারা, এরা কোথায় আছে? ডোন্ট বি ফুলড, ডোন্ট বি স্ক্যামড। নিজের চোখ কান খোলা রাখুন। যেখান দিয়ে হেঁটে যেতে গেলে আপনার খাবারের গন্ধ দেখে ভালো লাগে খেতে, ওখানেই খান। এরা যেখানে চোখ বুজে আপনাকে নিয়ে যাবে খুলজা সিমসিম বলে, ওখানে যাবেন না। ধন্যবাদ।